আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, কোনো রকম ভূমিকা না করেই আসল কথায় যাই। বাস্তবতা হলো যে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল ব্যক্তিগত পর্যায়ে। এটা আমি জানি যখন তারা ক্ষমতায় ছিল। এবং ডোনাল্ড ট্রাম্পের একটা ব্যক্তিগত বৈশিষ্ট্য হলো তিনি ব্যক্তিগত সম্পর্কটিকে নিদারুণভাবে সম্মান করেন। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আ এমবিএস মোহাম্মদ বিন সালমান, যিনি সৌদি আরবের এই মুহূর্তে ডিফ্যাক্টো কিং। তো তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে মেয়ের জামাই কুশনার, তার একটা ব্যক্তিগত বন্ধুত্ব আছে। তো ইভাঙ্কা ট্রাম্প এবং কুশনারের সঙ্গে এই মোহাম্মদ বিন সালমানের ভালো সম্পর্ক থাকার কারণে মিস্টার জো বাইডেন তার পুরো শাসনকালে শত চেষ্টা করেও সৌদি আরবের সাথে সম্পর্কটা ভালো করতে পারেনি। সেই সময়টাতে সেই জামাল খশোগির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারা সৌদি আরবের উপরে যে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছে, প্রথমে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে, তারা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছে, এটা আরও হিতে বিপরীত হয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেই জো বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী এবং জো বাইডেন নিজে তিনি সৌদি আরব ভ্রমণ করেছেন একাধিকবার। এবং অবাক করার ব্যাপার হলো যে এয়ারপোর্টে তিনি যে অপমানের শিকার হয়েছেন, তাকে যেভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং যেভাবে ওয়েট করা হয়েছে, বাদশা এখন নামাজ পড়বেন। মানে তিনি এয়ারপোর্টে গেছেন, তাকে রিসিভ করার সময় নামাজরক্ত হয়ে গেছে, বাদশাহ সালমান নামাজ পড়তে গিয়েছেন, তাকে আধা ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এরকম অস্বস্তিকর ঘটনার পেছনে মূলত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোহাম্মদ বিন সালমানের যে ব্যক্তিগত সম্পর্ক, সেটা মূলত কার্যকরী ভূমিকা রেখেছে। এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে মোহাম্মদ বিন সালমান আমেরিকাতে গিয়েছেন। আর সেই আমেরিকা ভ্রমণের সময় কি হৃদ্যতাপূর্ণ একটি সম্পর্ক তৈরি হয়েছে। আপনারা হয়তো জানেন না, অনেকেই জানেন না, বিকজ এগুলো হয় কি যে আমাদের যে চিন্তা চেতনা, আমরা সবসময় করি কি নিজেকে দিয়ে অন্যকে বিচার বিশ্লেষণ করি বা নিজের ধারণা অনুযায়ী অন্যকে মূল্যায়ন করার চেষ্টা করি। শেখ হাসিনা যে ক্ষমতায় ছিলেন ১৫টি বছর, তিনি বাংলাদেশে বসে বসে যে সারাদিন শুধু সালমান এফ রহমানকে পদ্মা সেতু থেকে টাকা চুরি করার বা সে বিদেশে টাকা পাচার করার সুযোগ দিয়েছেন তা নয়। তিনি একটা গ্লোবাল রিলেশন গড়ে তুলেছেন। এখন ভুটানের যে রাজা, ভুটানের যে কিং, আপনি কি জানেন যে ভুটানের এই কিং জয়ের ক্লাসমেট? তারা হার্ভার্ডে একসাথে পড়াশোনা করেছে। এ গেল এক। ২ নম্বর হলো যে ইম্মানুয়েল ম্যাক্রো। ইম্মানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট। তার সাথে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্কটা কোন পর্যায়ে আপনারা একবার চিন্তা করতে পারেন যে তিনি দিল্লিতে যাওয়ার আগে ঢাকায় এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করে গেছেন। জাস্ট লাইক মা এবং সন্তানের সাথে সম্পর্ক। এবং সেই সম্পর্কটা কী পর্যায়ে কাজ করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস জলবায়ু সম্মেলনে তিনি ফ্রান্সে গেলেন, যাওয়ার চেষ্টা করলেন বা তার যাওয়ার দরকার ছিল। তো তিনি সেখানে ইম্মানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাইড লাইনে একটা বৈঠকের আয়োজন তিনি চেষ্টা করলেন, পারেননি। বোঝার চেষ্টা করুন যে ব্যক্তিগত সম্পর্কটা কোন পর্যায়ে। ২ নম্বর হলো যে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জয়ের এবং শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক। এবং শেখ হাসিনার রেজিমের শেষ সময়টিতে মোহাম্মদ বিন সালমান বাংলাদেশে আসতে চেয়েছিলেন, সময় পাননি। এবং আমাদের যে পুরো অয়েল রিফাইনারিটা, এখন যে অয়েল ইস্টার্ন রিফাইনারি রয়েছে, পুরো রিফাইনারিটাকে তারা সৌদি বিনিয়োগ দ্বারা এখানে সৌদি আরামকো, সৌদির যে তেল কোম্পানি আরামকো, এর মাধ্যমে সবচেয়ে বড় একটা বিনিয়োগ তারা করে আমাদের পুরো রিফাইনারি সিস্টেমটাকে তারা চেঞ্জ করে দিতে চেয়েছিল। অ্যাট দ্য সেম টাইম তারা বাংলাদেশে মানে সবচেয়ে বড়, মানে এশিয়া না, পৃথিবীর সবচেয়ে বড় তারা একটা রিফাইনারি তৈরি করে এশিয়ায় তাদের যে তেল রপ্তানি, সেই তেল রপ্তানির যে রিফাইনারি প্ল্যানটা, এটা বাংলাদেশে করার একটা প্ল্যান তারা করছিল। এটা হতো মানে সৌদি আরবের এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ। এরকম একটা পরিকল্পনা কিন্তু
হচ্ছিল 2024 সনের মানে এপ্রিল মের দিকে এরকম একটা ঘটনা হচ্ছিল। আপনারা খোঁজ নিয়ে দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তো এই সম্পর্কটা, এর বাইরে এখন যিনি কাতারের যিনি আমির এই মুহূর্তে যিনি আছেন, তার বাবা তিনি শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কাতারের বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত, অত্যন্ত ঘনিষ্ঠ আলোচনায় তিনি আমাকে নিজে এই কথাটা বলছেন যে, মিস্টার রনি, আপনি জানেন না যে আমাদের আমির আপনাদের প্রধানমন্ত্রীকে কতটা ভালোবাসেন, কতটা শ্রদ্ধা করেন। তো সেই আমিরের ছেলে এখন কাতারের আমির, এবং তাকে বলা হয় পৃথিবীর ওয়ান অফ দ্য স্মার্টেস্ট কিং এই মুহূর্তে পৃথিবীর। তো ওইদিকে সালমান, এদিকে কাতারের আমির, এদিকে নরেন্দ্র মোদীর সাথে তার সম্পর্ক, তারপরে শেষে ভুটানের কথা বললাম, এবং এই মুহূর্তে সিঙ্গাপুরে যিনি প্রেসিডেন্ট রয়েছেন এবং সিঙ্গাপুরে যিনি এই মুহূর্তে প্রধানমন্ত্রী রয়েছেন, আপনি জানেন তাদের সঙ্গে শেখ হাসিনার কী সম্পর্ক। শেখ হাসিনার কথা বাদ দেন, ওখানে যে সামিট গ্রুপের আজিজ খান আছেন, আজিজ খানের সাথে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর কেমন সম্পর্ক, এটি কি আপনারা জানেন? আপনারা জানেন না। তো যেটা বলছিলাম যে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, এবং সেই সুবাদে জয় এবং পুতুলের ওখানে একটা ভালো সম্পর্ক রয়েছে, এবং এটা আমরা ইদানিং দেখতে পাচ্ছি। জয় যে কথাগুলো বলছেন এই মুহূর্তে, তাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি তো আমেরিকাতে আছেন, তো আপনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ, সবাই যেটা আমরা বাংলাদেশ থেকে যেটা বলার চেষ্টা করি যে আমেরিকা এমন একটা কান্ট্রি যেখানে আসলে চুরিচামারির কোনো সুযোগ নেই, যেখানে আপনি কোনো ২ নম্বর কোনো কাজ করতে পারবেন না, আপনি যত বড় রাজা হন, বাদশাহ হন, সেখানে কোনো চুরির টাকা, ২ নম্বরি টাকা নিয়ে সেখানে হজম করতে পারবেন না, এই ধরনের কথাবার্তা। তো সেক্ষেত্রে বলা হয়ে থাকে যে বাংলাদেশ থেকে কত ১৬ লক্ষ কোটি টাকা আওয়ামী লীগ পাচার করেছে। যদি ১৬ লক্ষ কোটি টাকা পাচার করে থাকে, জয়ের কাছে তো ২-১ লক্ষ কোটি টাকা আছে, তো সেই টাকা কোথায় আছে? সুইজারল্যান্ডে থাকতে পারে, সেই টাকা আমেরিকাতে থাকতে পারে, আমেরিকাতে তার গল্ফ কোর্স আছে, ইত্যাদি ইত্যাদিতে দিয়ে নানা রকম, মানে শেখ হাসিনা যখন ক্ষমতায় তখনও তো আমরা এই জিনিসগুলো প্রচার করেছি। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে এই ১৪ মাস পরে, যে জয়ের মানে সবার ধারণা ছিল যে শেখ হাসিনা যতদিন ক্ষমতা আছে এই কারণে আমেরিকা সেখানে নড়াচড়া করছে না, যেদিন শেখ হাসিনা ক্ষমতা চলে যাবে তারপরের জয়কে গ্রেপ্তার করা হবে, তাকে জেলে নেওয়া হবে। কিন্তু জয় সেখানে একটা বহাল তবিয়তে আছে, এবং তার ইদানিং যে কথাবার্তাগুলো হচ্ছে, তিনি ফ্রিকুয়েন্টলি ইংরেজিতে কথাবার্তা বলছেন, ইংরেজিতে সাক্ষাৎকার দিচ্ছেন, এবং একটা জায়গাতে দেখলাম যে তিনি আমেরিকা সম্পর্কে, ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে যে কথাগুলো বলছেন, তাতে স্পষ্টত বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সরকারের সাথে তার একটা ভালো সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটা যেটা অতীতে ছিল সেটা এখনও ধারাবাহিকভাবে এটা কন্টিনিউ করছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, এখন এই মুহূর্তে আমেরিকার যে পলিসি, তাদের যে গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান তুলসী গ্যাবার্ড, তিনি যে কথাগুলো বলেছেন যে এখন বাংলাদেশ থেকে শুরু করে অন্য যে সকল দেশে আমেরিকার ডিপ স্টেট পলিসি কার্যকর ছিল, এবং সেই ডিপ স্টেট পলিসির অধীন যে সকল দেশের সরকার পরিবর্তনে আমেরিকা যে বিনিয়োগ করেছে বা যে কর্মকাণ্ড করেছে, ইট ইজ স্টপ নাও। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে তারা অন্য দেশের ব্যাপারে নাক গলাবে না। থার্ডলি হলো তাদের যারা পুরনো বন্ধু রয়েছে সেই পুরনো বন্ধুর সাথে তারা সম্পর্ক আবার ঝালাই করবে। মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে, ইউক্রেনের প্রসঙ্গ নিয়ে, রাশিয়ান তেল কেনা নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে যে সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছিল, সেই সম্পর্কটা তৈরি করার জন্য ডোনাল্ড ট্রাম্প মানে কোন পর্যায়ে নেমেছেন বোঝার চেষ্টা করুন। যে তিনি বলছেন আমার বন্ধু ট্রাম্প, না আমার বন্ধু নরেন্দ্র মোদী, আমি তাকে টেলিফোনে তার সাথে কথা হয়েছে, নরেন্দ্র মোদী এত রাগ করেছে, তিনি বলছেন আমার সাথে কোনো কথা হয়নি, কিন্তু তারপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প থেমে থাকেননি, তিনি বলছেন আমার সঙ্গে তার কথা হয়েছে। এরপর তিনি বলেছেন যে ভারতের সঙ্গে, নরেন্দ্র মোদীর সঙ্গে আমার যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেই সমস্যাগুলো খুব দ্রুত, অতি দ্রুত এগুলো নিষ্পত্তি হয়ে যাবে। এবং ইতিমধ্যে খবর হলো যে আমেরিকা থেকে ভারত প্রায় $900 মিলিয়ন সেই অস্ত্র কিনেছে, এবং এই অস্ত্র কেনার আগে আমেরিকার সঙ্গে ভারতের একটা যাকে বলে
পার্টনারশিপ, যাকে স্ট্র্যাটেজিক মানে কৌশলগত সামরিক মিত্রতা হয়েছে এবং এই সংক্রান্ত একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবং এই চুক্তির ধারাবাহিকতায় যদি নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের সেই পুরনো বন্ধুত্ব আবার চালু হয়ে যায়, তাহলে বুঝতে পারবেন যে ওই সম্পর্কের সঙ্গে যদি আবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনা, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বা বর্তমান রিপাবলিকানদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক বা জয়ের যে কানেক্টিভিটি, এবং জয়কে আমরা দেখেন অনেকগুলো গোয়েন্দা রিপোর্টও আসছে যে 1996 থেকে 2001 সন আওয়ামী লীগের যে জমানাতে, তো আওয়ামী লীগের জমানাতে পুরো মার্কিন প্রশাসনকে বিএনপির বিরুদ্ধে কাজে লাগানোর জন্য এবং তারেক রহমান সাহেব থেকে শুরু করে বিএনপির অনেক নেতাকে আমেরিকাতে ব্ল্যাকলিস্টেড করার জন্য আওয়ামী লীগ যে বিনিয়োগ করেছিল, কাজ করেছিল এবং যে লবিস্ট ফার্ম নিয়োগ করেছিল, এই টোটাল কাজটা করেছিল মিস্টার জয়। এটা বিএনপি অভিযোগ করছে এবং এটা রিটেন যে এই কাজটা তারা করেছে। তো যেখানে 96 থেকে 2001 সালের মধ্যে যদি জয় এই কাজ করতে পারে, তাহলে 25 বছর পর জয়ের কি অভিজ্ঞতা কমলো না বাড়লো, জয়ের ক্ষমতা বাড়লো না কমলো, বা পরিবেশ পরিস্থিতি কি জয়ের প্রতিকূলে চলে গেল কিনা, এই জিনিসগুলো যদি আপনি ভাবেন এবং সাম্প্রতিক সময় এএনআই, আমেরিকান মিডিয়া থেকে শুরু করে বিশ্বের তাবৎ বড় বড় মিডিয়ার সঙ্গে পাল্লা দিয়ে যেভাবে সজীব ওয়াজেদ জয়, যেভাবে মোহাম্মদ আরাফাত, মানে সেই আওয়ামী লীগের সাবেক তথ্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, তারপর শিক্ষামন্ত্রী নওফেল, ব্যারিস্টার নওফেল, স্বয়ং শেখ হাসিনা যেভাবে সাক্ষাৎকার দিচ্ছেন, এমনকি সরাসরি কোনো অডিওতে না, এবার ভিডিওতে এসে ওয়াদুল কাদের সাহেব কিংবা আসাদুজ্জামান খান কামাল যেভাবে বক্তব্য দিচ্ছেন, ওদিকে আমেরিকাতে অন্যান্য যারা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আছেন, ইংল্যান্ডে যারা আছেন, তারা যেভাবে প্রকাশ্যে রাজপথে নামছেন, তাতে মনে হচ্ছে যে আমেরিকার সঙ্গে তাদের যে দূরত্বটি ছিল, বিশেষ করে এই ডিপ স্টেট পলিসি নিয়ে সরাসরি আওয়ামী লীগ যেভাবে আমেরিকাকে ব্লেম করেছিল, সাম্প্রতিক সময় শেখ হাসিনার সাক্ষাৎকারে দেখা গেছে যে তিনি বলেছেন যে আমি বিশ্বাস করি না বা আমার হাতে ধরনের কোনো ডকুমেন্ট নেই যে আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করেছে বা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকার হাতে কোনো কারণ ছিল বা তার হাতে এই ধরনের কোনো ডকুমেন্ট আছে। ইট মিনস পর্দার আড়ালে নিঃসন্দেহে আমেরিকার সঙ্গে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ পরিবারের একটা নেগোসিয়েশন হচ্ছে। ফলে যখনই কোনো একটা নেগোসিয়েশন হয় তখন সেখানে সব কিছু স্বাভাবিকভাবে চলে না। তো আগে যেভাবে বললাম যে আমাদের দেশে যে এই যে আইসিটি কোর্টের বিচার, রায়, এটাকে কেন্দ্র করে যা কিছু করা হচ্ছে, এটা একটা পার্ট। তার বাইরে আওয়ামী লীগ যে কাজগুলো করছে সেটা আর একটা পার্ট। এখন এই দুটো পার্ট, অর্থাৎ সরকার এখানে আওয়ামী লীগকে অবদমিত করার জন্য, হতোদ্যম করার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর অন্যদিকে আওয়ামী লীগ নিজেদেরকে গ্রুমিং করে আবার ক্ষমতায় ফিরে আসার জন্য যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটা এখন বলতে গেলে অনেকটা মুখোমুখি সংঘর্ষের মতো। এখন এই সংঘর্ষে কারা জিতে সেটাই দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত বেশ কিছুদিন ধরে, মানে ধরা যাক মোটামুটি ছাত্র সংসদগুলির নির্বাচনের পরে, ডাকসু নির্বাচনের সাফল্য, জাকসু নির্বাচনের সাফল্য, অথবা রাকসু অথবা চাকসু, এই নির্বাচনগুলির এই ছাত্র শিবিরের যে সাফল্য, সেই সাফল্যের পর ছাত্র শিবিরের যে মাদার অর্গানাইজেশন, মানে জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, তাদের নেতাদের কথাবার্তায়, আচার আচরণে এক ধরনের পরিবর্তন, এটা অনেকেই লক্ষ্য করেছেন, আমি নিজেও লক্ষ্য করেছি। এবং কি যারা নাকি এই ছাত্র সংসদগুলিতে নির্বাচিত হয়েছেন, এই নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের কথাবার্তা এবং আচার আচরণ আমি এক ধরনের ঔদ্ধত্য কিন্তু খেয়াল করছি। যখন তারা জিতলেন, আমি নিজেও বলেছিলাম যে সারা দেশে জামাত যে রাজনীতি করছে তার প্রতিফলন কিছুটা হলেও এই নির্বাচনগুলোতে পড়েছে। এবং তখন এটাও প্রশ্ন ছিল, তাহলে কি ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল, তার প্রভাব জাতীয় রাজনীতিতে, জামাতের রাজনীতিতে পড়বে? আমি এতে একমত হইনি, আমার মনে হয় সেটা পড়বে না।
কিন্তু জামাতের নেতৃবৃন্দ সম্ভবত ধারণা করেছেন পড়বে, এবং সেটা পড়বে মনে করে তাহলে এইগুলোতে তারা নিরঙ্কুশভাবে ভূমিধস বিজয় হয়েছে, তাহলে কি সারা দেশে জাতীয় নির্বাচনে জামাতের এরকম ভূমিধস বিজয় হবে? এই প্রশ্নটা সাধারণ মানুষ অনেকভাবে বিশ্লেষণ করেছেন, কিন্তু জামাতের নেতারা কিন্তু বিশ্বাস করেছেন বলে আমার ধারণা। তাদের আচার আচরণ কথাবার্তায় অনেকের, সবার কথা বলছি না, অনেকের মধ্যে সেরকম দেখা গেছে। অনেক শীর্ষ পর্যায়ের নেতাকে বলতে শোনা গেছে যে এবার যেরকম সুযোগটা পাওয়া গেছে এরকম সুযোগ আর আসবে না। একজনের কথা বলি, যাকে নিয়ে এই মুহূর্তে গত একদিন ধরে প্রবল আলোচনা হচ্ছে সব জায়গায়, সেটা হলো চট্টগ্রামের জামায়াতের খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা মিস্টার শাহজাহান চৌধুরী। তিনি একটা কথা বলেছেন কিন্তু, যে সুযোগ এসেছে তা আর আসবে না। এর অর্থটা কি? মানে এবার তারা যে সুযোগটা পেয়েছেন, মানে এবার সাধারণ মানুষের মধ্যে যে চিন্তাটা কাজ করছে এরকম আর আসবে না। এটা কথা সত্য এই কারণে আমরা গত অনেকগুলি বছর স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি, যখন থেকে বিএনপির জন্ম হয়েছে তখন থেকে দেখে আসছি যে বাংলাদেশের রাজনীতি প্রধানত ঘুরপাক খায় এই দুটো দলের মধ্যে, বিএনপি এবং আওয়ামী লীগ। কিছুদিন জাতীয় পার্টি ছিল, অল্প কিছুদিন, তারপরে জাতীয় পার্টি হারিয়ে গেছে, বিএনপি এবং আওয়ামী লীগ। এবার নানা ক্যারিকাচারের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা সম্ভব হয়েছে, এবং আমি মনে করি এই ক্যারিকাচারের পেছনে জামাতের ভূমিকা সবচেয়ে বেশি। এবং আমি এটাকে খুব জামাতের দিক থেকে অন্যায় মনে করবো তাও করি না, কারণ জামাতের পলিটিক্স এরকম। জামাত চেয়েছে প্রধান দুইটার একটা করে আমি সরিয়ে দিতে পারি, তাহলে আমি প্রধানদের মধ্যে একজন হয়ে যাব। জামাত এই ট্যাকটিকে অগ্রসর হয়েছে। হয়তো সে কারণেই এই শাহজাহান চৌধুরী বলেছেন যে সুযোগ এসেছে তা আর আসবে না। এই জায়গাটাতে আমি শাহজাহান চৌধুরীর বক্তব্যটাকে একটু সমালোচনা করতে চাই। তার আসবে না কেন? আগামীবার আরও ভালোভাবে আসতে পারে। আপনি যদি ভালোভাবে কাজ করেন আগামীবার আরও ভালোভাবে আসবে। কিন্তু আপনি যদি মনে করেন যে ছলে বলে কৌশলে একবার কেবল ক্ষমতায় যেতে পারলে আর কাউকে আমরা আশেপাশে আসতেই দেব না, এমন কাজকর্ম করব যে আর ভোটের জন্য জনগণের কাছে যেতে হবে না, তাহলে আপনি এটা বলতে পারেন যে আর সুযোগ আসবে না। কিন্তু না আসার তো কোনো কারণ নেই। কিন্তু এটা নিয়ে নয়, শাহজাহান চৌধুরীর যে কথা নিয়ে আলোচনা হচ্ছে বেশি, সেটা হলো উনি বলার চেষ্টা করেছেন যে এই নির্বাচনে প্রশাসন ওনাদের কথায় উঠবে এবং বসবে। আমি আপনাদেরকে ওনার কিছু বক্তব্য বরং আমি পড়ে শোনাই। উনি বলেছেন যে নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছেন তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। ভয়ঙ্কর কথা কিন্তু। একটা রাজনৈতিক দলের নেতা, সেটা সরকারি দলও নয়, এবং তারা বলে থাকে তারা সৎ লোকের শাসন কায়েম করবে, তারা বলে থাকে তারা জনগণের অধিকার দেবে, এরকম একটা আদর্শের কথা যারা প্রচার করে, সেই দলের একজন শীর্ষ পর্যায়ের নেতা যিনি এবার এমপি ক্যান্ডিডেট হয়েছেন, তিনি বলছেন যে নির্বাচন শুধু জনগণ দিয়ে হয় না, এর মধ্যে প্রশাসনের একটা ভূমিকা আছে। এই জন্যই প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে, এবং আমাদের কথা তারা উঠবে, তারা বসবে, আমাদের কথায় কাউকে বলবো ওকে গ্রেপ্তার করো, তাকে গ্রেপ্তার করবে, আমরা বলবো ওকে মামলা করো, ওর বিরুদ্ধে মামলা করবে। কি ভয়ঙ্কর কথা! শেখ হাসিনা তো এইভাবে দেশ চালাতে শেষ দিকে। এটা শাহজাহান চৌধুরী বলছেন, বলার আগে তো ভাবতে হয়েছে ওনাকে। আমি বলছি যে উনি ভাবলেন কিভাবে এই ধরনের কথা? এই ধরনের কথা যার চিন্তায় আসতে পারে, যার ভাবনায় আসতে পারে, তার চেয়ে বড় স্বৈরাচার আর কে হতে পারে? তো জামাতকে আসলে তাহলে তাদের যে চেহারাটা আমরা দেখি, এটা কি বাইরের চেহারা? ভেতরে কি তারা সবাই শাহজাহান চৌধুরী? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি জানি না জামাত এটাকে কি উত্তর দিবেন, এবং জামাত একটা উত্তর দিয়েছেন, কিন্তু তার আগে এই ঘটনার প্রেক্ষিতে বিএনপি কি বলেছে সেটা শুনুন। বিএনপি কিন্তু বলেছে যে চট্টগ্রাম মহানগরী বিএনপি সদস্য সচিব নাজিবুর রহমান, ঘটনা তো চট্টগ্রামে ঘটেছে, বলেছে শাহজাহান চৌধুরীর বক্তব্যে প্রমাণ হয় জামায়াত নতুন করে একটা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায়। তার বক্তব্যে স্পষ্ট যে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না, এমন বক্তব্যের জন্য আমরা তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এটা হলো বিএনপির বক্তব্য। চট্টগ্রামের শাহজাহান চৌধুরী কিন্তু কোনো হেলাফেলা করার মতো নেতা নয়। উনি এবং ওই যে বিএনপির একসময় আগের বিএনপি, এখন তো এলডিপি আর কি, যে কর্নেল অলি আহমেদ, এটা কিন্তু একই আসনের। এবং অলি আহমেদের কাছে বিএনপি যখন ক্ষমতায়,
ওলি আহমেদ যখন বিশাল নেতা, একসঙ্গে দুটো আসনে দাঁড়াতেন উনি বিএনপির হয়ে, তার একটা আসন কিন্তু ওনার কাছ থেকে এই শাহজাহান চৌধুরী ছিনিয়ে নিয়েছিলেন ভোটের মাধ্যমে। কাজে শাহজাহান চৌধুরী কিন্তু বড় নেতা। আমি তো মনে করি যে ওলি আহমেদের রাজনৈতিক ক্যারিয়ারটাই সে শেষ করে দিয়েছে, এক ভদ্রলোক। তো সেই শাহজাহান চৌধুরীর মতো লোক, এখনও ওনার বয়স হয়েছে, কিন্তু তারপরে যে বক্তব্য দেখলাম ওনার বয়স্ক অবস্থায়, বয়স বোঝা যায়, কিন্তু উনি যে সিংহের মতো গর্জন করছিলেন, যে কথাগুলো উচ্চারণ করছিলেন, এগুলি ভাই আমাদের মতো সাধারণ মানুষ চিন্তাও করতে পারে না। উনি সেগুলি বলেছিলেন। এবং এই বক্তব্যটাকে আপনি কিভাবে নেবেন বলেন? জামাত অবশ্য নানাভাবে এটাকে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। যেমন জামাতের যে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং চট্টগ্রাম অঞ্চলের যিনি পরিচালক মোহাম্মদ শাহজাহান, তিনি বলেছেন যে বক্তব্যটি আমরা দেখেছি, এটা একান্তই ওনার বক্তব্য, এটার ব্যাখ্যা উনি ভালো দিতে পারবেন। তার এই বক্তব্য জামাত সমর্থন করে না। আমরা তাৎক্ষণিকভাবে তার দৃষ্টি আকর্ষণ করেছি। এই ঘটনায় আমরা অভ্যন্তরীণভাবেও আমাদের মতো ব্যবস্থা নিচ্ছি। এই যে শেষের কথাটা, যে আমাদের মতো করে ব্যবস্থা নিচ্ছি অভ্যন্তরীণভাবে, এটা হলো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অপেক্ষায় থাকব আপনারা কি ব্যবস্থা নেন সেটা দেখার জন্য। আপনারা ব্যবস্থা এমন কিছু নেবেন যেন কি দৃষ্টান্ত তৈরি হয়। না হলে কিন্তু ভাই এই যে দিয়েছি নিয়েছি, ওনার কথা আমার কথা না, এগুলো হলো মানে লোক দেখানো কথা, মানুষকে মন ভোলানোর কথা বলছেন আপনারা, এটার কোনো মানে হয় না। যাই হোক, এতক্ষণ যেগুলো বললাম সেগুলো হলো রাজনৈতিক বক্তব্য। আসেন এবার শেষ কথা, আলোচনাটা শেষ করি এমন একটা বক্তব্য দিয়ে, যে বক্তব্যটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। জামাত কিন্তু বলছে তারা ইসলামের শাসন চায়, জামাত বলছে তারা শরিয়া শাসন চায়। কেউ বলে আবার কেউ বলে না, কেউ কেউ বলে না আমরা তো বলিনি, আবার বলে বলছি, এরকম কথাবার্তা বলে। আবার জামাতের অনেক খুচরা নেতা এমনও বলছে যে আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে জামাতকে ভোট দেন, জামাতকে ভোট দিলে পরে জান্নাতের টিকিট কাটতে পারবেন, এগুলো বলা হয়ে থাকে, নানা রকম কথা বলা হয়। কিন্তু শাহজাহান চৌধুরী যে কথাটা বললেন সেটা বলে আমি আমার আলোচনা শেষ করব। উনি কি বলেছেন? আমি ওনার ভিডিও দেখেছি, শুনেছি, আমার একটা সন্দেহ হচ্ছিল এই কথা উনি বলতে পারেন কীভাবে, কিন্তু আমি ভিডিওতে সেটা কনফার্ম করলাম। উনি বলেছেন যে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাতে ইসলামীকে ক্ষমতায় নেবেন। এই কথাটা শাহজাহান চৌধুরী কী করে বলেন? ওনার মতো একজন, ওনার লেবাসে, ওনার চেহারায় সব দিকে তো মনে হচ্ছে উনি খুব একজন ধার্মিক মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তো উনি কী করে এই কথাটা বললেন? আল্লাহ কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি শাহজাহান চৌধুরী কী করে জানলেন? কিভাবে ভাই বুঝান তো আপনি আমারে। আপনি বলতে পারেন যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন? ঠিক আছে, আমি ধরে নিলাম আপনি জানেন, আপনি এতই আপনি মানে কামেল লোক যে আপনার সঙ্গে একটা যোগাযোগ আছে, আল্লাহ আপনাকে বলেছেন অথবা শুনেছেন অথবা ভেবেছেন, হতে পারে। ধরা যাক কথার কথা জামাত ক্ষমতায় গেল না, তাহলে যারা আপনার এই কথাগুলো শুনলো তারা কি মনে করলো? যারা বিশ্বাস করলো তারা কি ভাবলো? তখন তো তারা ভাববে আপনি বলেছেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে জামাতকে ক্ষমতা নেবে, জামাত তো ক্ষমতায় গেল না, তাহলে আল্লাহ সিদ্ধান্তে কোনো কাজ হয় না। আপনার আল্লাহকে নিয়ে কোথায় ঠেকিয়ে দিলেন রে ভাই? এটা কোনো সেন্সিবল কথা আপনি বলেছেন? অথবা যদি আল্লাহর প্রতি সন্দেহ না করে, ওটা করা উচিত হবে না, ওটা একদম ভয়ঙ্কর অন্যায় হবে, কবিরা গুনাহ হবে। ঠিক আছে, ধরলাম ওটা করলো না, কিন্তু যারা নাকি অন্য ধর্মের লোক, যারা নাস্তিক টাইপের লোক, তারা কীভাবে আপনাকে মূল্যায়ন করে, আপনার নামে কীভাবে বলবে এবং আল্লাহর কথা কীভাবে বলবে? অথবা ধরা যাক ওটাও ধরলাম না, তাহলে আপনি যে কথাটা বললেন আপনার কথা আগামীতে কেউ বিশ্বাস করবে? আপনার দলের কথা কেউ বিশ্বাস করবে? এরা তো এগুলি বলে। তো কথা বলার সময় খেয়াল রাখবেন না। কেউ কেউ হয়তো বলবেন যে ওনার বয়স হয়েছে এবং হয়তো একেবারে ওনার মানে স্থিরতা নাই, অথবা ওনার মানে আপনার ওই আগের মতো গুছিয়ে কথা বলতে পারেন না, ভাবনাগুলো হয়ে প্রকাশ করতে পারেন না বয়সজনিত কারণে। এটা বলতে পারেন, এটা ভালো যুক্তি। যদি সেই যুক্তি হয় তাহলে তো ওনাকে আপনার প্রার্থী করা ঠিক হয় নাই। এরকম এলোমেলো লোককে আপনার প্রার্থী করবেন কেন? এই প্রশ্নের কী জবাব দেবেন? আমি এইগুলির ক্ষেত্রে জামাতে ইসলামের একটা বক্তব্য আশা করি যে ওনারা বলবেন যে আসলে কি হচ্ছে, এবং সেই সঙ্গে এটাও বলছি যারা ছাত্র সংসদে নির্বাচিত হয়েছেন তাদেরকে উনি সংযত হতে বলবেন। কয়েকদিন আগে দেখলাম, খুব সুনাম শুনেছিলাম এই ছেলেটার, এই সাদিক কায়েম, খুব ভদ্রলোক, শুনেছিলাম তার যে উত্তেজিত বক্তব্য শুনলাম যে কোন কোন টিচারকে থাকতে দেওয়া হবে না, বের করে দেওয়া হবে। ভাই হু আর ইউ বের করে দেওয়ার? আপনি কে? কে আপনি? 2 বছর পরে আপনি এই সংসদে মেয়াদ চলে গেল, আপনি পাবলিক,
আপনি কে রে ভাই? আপনি একজন টিচারকে বের করে দিবেন, সে ভিন্ন মত ধারণ করে বলে, ভিন্ন মত পোষণ করে বলে ফ্যাসিবাদের পক্ষে কোনো স্বাক্ষর দিয়েছে। আরে ফ্যাসিবাদের পক্ষে তো আপনিও ছিলেন কয়েকদিন আগে, কিছুদিন আগে তো ফ্যাসিবাদের পক্ষে আপনিও ছিলেন। আপনি ছিলেন না? আপনি ছবি দেখি নাই, আপনার সাধারণ সম্পাদক দেখি নাই, ছাত্রলীগের কোন কমিটিতে ছিলেন না আপনারা? তাহলে ওই লোক কোন লোক, আপনার কোন কারণে প্রেশারে পড়ে না, কোন কারণে কোন ফ্যাসিবাদের পক্ষে কোন সিগনেচার করেছে, এই জন্য তাকে বের করে দেবেন? এরকম বহু লোক আছে ভাই। বাংলাদেশে কোন লোকটা ছিল না ওই সময় হঠাৎ করে বিপ্লবী হয়ে গেছেন ভাই, যেটা ভোট পেয়ে মাথা খারাপ হয়ে গেছে? এরকম বহু লোক দেখছি, ভোট পাওয়ার পরে হারাই গেছে ভাই। বহু নেতা দেখা হয়ে গেছে। নিজেকে সংযত করেন, যে সুনামটা আপনার শুনেছিলাম সেটা কন্টিনিউ করার চেষ্টা করেন। বিনয়ীর অভিনয় বেশি দিন করা যায় না, প্রকৃত চেহারাটা বের হয়ে যায়। সেই চেহারাটা নিজের চারিত্রিক বৈশিষ্ট্য যদি পরিবর্তন করতে না পারেন, সেই চেহারাটা বেশি দিন ঢেকে রাখতে পারবেন না। প্রিয় দর্শক, আমি আশা করব আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা ছাত্র নেতৃবৃন্দ যারাই যেখানে আছেন, সংযত হওয়ার চেষ্টা করেন, ভাবার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন যে মানুষকে মানে একটা মুখোশের মাধ্যমে মানুষকে আড়াল করে বেশি দিন থাকা যায় না, প্রকৃত সত্যটা বের হয়ে যায়। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।